আগের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 8 নম্বর চ্যাপ্টার পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে আয়নীয় বন্ধন সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, তো অবশ্যই আগের ভিডিওটি দেখবে। আয়নীয় বন্ধন যে আয়নীয় যৌগ এবং কিভাবে তার বন্ধন সৃষ্টি হয়েছে সেটা আমরা পড়েছি। তো আয়নীয় যৌগ কি? আয়নীয় যৌগ হচ্ছে ধাতু প্লাস যৌগ মিলে আয়নীয় যৌগ গঠিত হয়। ধাতু যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এগুলো হচ্ছে ধাতু। আর যৌগ কোনগুলি? যেমন ক্লোরিন, ফ্লুরিন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, এই ধাতু প্লাস যৌগ। যেমন এই যে দেখো সোডিয়াম প্লাস ক্লোরিন, তাহলে এটা ধাতু প্লাস যৌগ মিলে আয়নীয় যৌগ গঠিত হচ্ছে। আর আয়নীয় বন্ধন কি? আয়নীয় বন্ধন হচ্ছে যে এই যে ধাতুর, ঠিক আছে, ধাতুর যে শেষ কক্ষে ইলেকট্রনের যে শেষ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকবে, ঠিক আছে, আর এই যে যৌগের শেষ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের মাধ্যমে কী হবে? আদান প্রদানের মাধ্যমে একটা বন্ধন সৃষ্টি হবে, সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। এবং যে বন্ধনের মাধ্যমে একটা যৌগ গঠিত হবে সেটাই হচ্ছে আয়নীয় যৌগ। ঠিক আছে, যেমন সোডিয়াম নিয়েছি আর ক্লোরাইড। তো এই সোডিয়াম একটা ধাতু আর ক্লোরিন একটা যৌগ। এই দুটো মিশ্রণে কী হচ্ছে? সোডিয়ামের শেষ কক্ষপথে দেখো 1 রয়েছে। সোডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 11, ক্লোরিনের 17। ঠিক আছে, তো কি হয়েছে দেখো, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আর ক্লোরিনের 7টা। তো আমাদেরকে অষ্টক পূর্ণ করতে হবে। জানা আছে যে অষ্টক পূর্ণ করার জন্য যোজ্যতা কক্ষে যতগুলো থাকে সেই যোজ্যতা নির্ণয় করতে হয়। ঠিক আছে, যোজ্যতা নির্ণয় করার পর দেখো ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে 2 8 আর এটা 2 8 7 আর একটা যোগ হয়ে গেলে 8 হয়ে যাবে। তো আমাকে মোট কথা অষ্টক পূর্ণ করতে হবে। তো এইভাবে আয়নীয় বন্ধনের মাধ্যমে কি গঠিত হচ্ছে দেখো, NaCl। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ গঠিত হচ্ছে। এইভাবে অনেকগুলোই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, যেমন এই যে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লুরাইড, লিথিয়াম হাইড্রাইড, এইগুলো কিন্তু হচ্ছে আয়নীয় যৌগ সব। ঠিক আছে, সমস্ত এগুলো আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ গঠিত হবে ধাতু প্লাস যৌগ মিলে, শুধুমাত্র ধাতু আর যৌগ মিলে। ঠিক আছে, আর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নীয় যৌগ গঠিত হবে। তো আগের ভিডিওটা দেখবে, ঠিক আছে, কিভাবে যৌগ গঠিত হচ্ছে সব আলোচনা করেছি। আর আজকে আলোচনা করব সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন নিয়ে আজকে আলোচনা করব। তো সমযোজী বন্ধনে কি বলেছে দেখো, একই মৌলের একাধিক পরমাণু বা প্রায় সমান্তরিত ঋণাত্মকতা সম্পন্ন বিভিন্ন বা ভিন্ন মৌলের, ঠিক আছে, ভিন্ন মৌলের একাধিক পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের সম্ভাবনা খুব কম হয়। তো আমরা দেখলাম যে আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগের ক্ষেত্রে কি দেখেছিলাম, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিন্তু একটা আয়নীয় বন্ধন সৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, সেই আয়নীয় বন্ধনের মাধ্যমে আয়নীয় যৌগ গঠিত হচ্ছিল। কিন্তু সমযোজী বন্ধনে কিন্তু সেটা হয় না, ইলেকট্রন আদান প্রদান খুব কম হয়। এখানে কিন্তু ইলেকট্রন জোড় গঠন হতে হবে। ঠিক আছে, ইলেকট্রন জোড় সমানভাবে গঠিত হবে। ওখানে আদান প্রদান দিচ্ছিল, যেমন সোডিয়াম ক্লোরিনকে দিচ্ছিল সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনকে দিচ্ছিল। তাহলে এইভাবে কি হচ্ছিল? আদান প্রদান হচ্ছিল। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে কিন্তু সমানভাবে নেবে, মানে যা নেবে দুটো যৌগ সমানভাবেই গঠিত হবে। ঠিক আছে, সমানভাবে ইলেকট্রন জোড় গঠিত হবে এবং একটা যৌগ গঠিত হবে সমযোজী বন্ধনে। যেহেতু ইলেকট্রন আদান প্রদানের সম্ভাবনা কম, সেহেতু কি আয়ন গঠনের মাধ্যমে যৌগ গঠনও সম্ভব নয়। তো বিজ্ঞানী লুইস সমযোজী বন্ধনের মডেল উপস্থাপন করেন। ঠিক আছে, বিজ্ঞানী লুইস 1916 খ্রিস্টাব্দে। সমযোজ্যতা কি? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটি ভিন্ন বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে, মানে ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করবে। দুটো হোক, একটা হোক, তার বেশি হোক, ঠিক আছে, যা করবে সমানভাবে জোড় গঠন করবে এবং ব্যবহার করে নিজেদের মধ্যে যে রাসায়নিকভাবে মিলিত হবে এবং যে ক্ষমতা অর্জন করবে সেটাই হচ্ছে সমযোজ্যতা। তো এটা এই যে সমযোজী বন্ধন, এটার নামেই দেখো সমযোজী বন্ধন, মানে সমানভাবে জোড় গঠন করে কি করবে? একটা যৌগ গঠিত হবে। তো সমযোজী বন্ধন কি? দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক জোড় গঠন করে, ঠিক আছে, এক বা একাধিক জোড় গঠন করে সমানভাবে ব্যবহৃত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হবে, সমানভাবে ব্যবহৃত হয়ে রাসায়নিক বন্ধন গঠিত হবে এবং তাকেই সমযোজী বন্ধন বলবো আমরা। সমযোজ্যতা দ্বারা সৃষ্ট মৌল বা যৌগের অণুকে আমরা সমযোজী অণু বলবো।
সমযোজী যৌগের উদাহরণ কি? যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন, চিনি, গ্লুকোজ, ন্যাপথালিন, ক্লোরোফর্ম, এইগুলো হচ্ছে সমযোজী যৌগের উদাহরণ। আর সমযোজীর ক্ষেত্রে কি, সমযোজী যৌগগুলি যে অণু রয়েছে সেগুলো কিন্তু নিজস্ব অস্তিত্ব আছে, ঠিক আছে, স্বতন্ত্র অস্তিত্ব আছে। তাই সমযোজী যৌগগুলির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য। কিন্তু আমরা যে আগের ভিডিওতে আয়নীয় যৌগগুলি পড়লাম তাদের কিন্তু কি নিজস্ব অণুর অস্তিত্ব নেই, সেখানের ক্ষেত্রে কিন্তু সংকেত ভর ব্যবহার করা হয়, ঠিক আছে, আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর ব্যবহার করা হয়, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার করা হয়। এবার দেখব আমরা সমযোজী বন্ধনের প্রকারভেদ, ঠিক আছে। তো সমযোজী বন্ধনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কোনো মৌল বা যৌগে দুটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের ফলে সমযোজী এক বন্ধন গঠিত হয়, ঠিক আছে। এই যে মানে একটা ইলেকট্রন জোড় ব্যবহার করে, যেমন হাইড্রোজেনের জোড় একটা সমানভাবে যদি গঠিত করা হয়, ঠিক আছে, H2 যদি নিই, দুটো হাইড্রোজেন, তাহলে দুটো হাইড্রোজেন যদি সমানভাবে জোড় গঠন করা হয় সেটা হচ্ছে এক বন্ধন। 2 নম্বর পয়েন্টটি কি, দুটি পরমাণুর মধ্যে দুটি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের ফলে সমযোজী দ্বিবন্ধন গঠিত হয়, ঠিক আছে। একে এই যে দুটো সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর একযোজী বন্ধনের ক্ষেত্রে একটা যে ড্যাশের মতো রয়েছে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর যে দুটি পরমাণুর মধ্যে তিনটি ইলেকট্রন জোড় সমব্যবহারের ফলে সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়। এই যে তিনটে চিহ্ন রয়েছে, তিনটে হাইফেন। সমযোজী বন্ধন তিন প্রকারের হয়, ঠিক আছে। একটা হচ্ছে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন ও সমযোজী ত্রিবন্ধন। আর সমযোজী বন্ধন কিন্তু যে সমযোজী যৌগ সেগুলো কিন্তু ধাতুর মধ্যে হয় না, ঠিক আছে, মৌল বা যৌগের মধ্যে হবে, যৌগ বা যৌগের সঙ্গে হবে, কিন্তু ধাতুর সঙ্গে সমযোজী বন্ধন হয় না। আয়নীয় যৌগের ক্ষেত্রে ধাতু এবং যৌগের মধ্যে গঠিত হয়, কিন্তু সমযোজী বন্ধনে যৌগের সাথে যৌগের হবে, নাহলে মৌলের সাথে যৌগের, এটাই। লুইস ডট ডায়াগ্রাম কি, ইলেকট্রনকে বিন্দু দিয়ে চিহ্নিত করে সমযোজী বন্ধনের উপস্থিতি বোঝানোর জন্য দুটি পরমাণুর মাঝে এক জোড়া বা একের অধিক জোড়া বিন্দু ব্যবহার করে, ঠিক আছে, বিন্দু ব্যবহার করে যৌগের গঠন প্রকাশ করার জন্য যে চিত্র করা হয় তাকে লুইস ডট ডায়াগ্রাম বলে। লুইস ডট ডায়াগ্রামে শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলিই দেখানো হয়। তো যোজ্যতা কক্ষ বা শেষ কক্ষ একই। তো লুইস ডট ডায়াগ্রাম কি, এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে হচ্ছে, মানে দুটি সমানভাবেই নেবে, দুটি যৌগ থাকবে, দুটি যৌগে সমানভাবে জোড় গঠন করবে, এবং যে শেষ কক্ষপথ বা যোজ্যতা কক্ষপথ রয়েছে সেই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি হবে, ঠিক আছে। আয়নীয় যৌগের ক্ষেত্রে সে একই ছিল, যে যোজ্যতা কক্ষে বা শেষ কক্ষের যে ইলেকট্রন সংখ্যা সেইগুলি নিয়ে আদান প্রদান হচ্ছিল, কিন্তু এখানে যোজ্যতা কক্ষে বা শেষ কক্ষের ইলেকট্রনগুলি জোড় গঠন করে সমযোজী যৌগ গঠিত হবে, ঠিক আছে। আয়নীয় বন্ধনের ক্ষেত্রে আদান প্রদানে হচ্ছিল, এটা কিন্তু সমানভাবে দুটি যৌগ যদি থাকে বা দুটি মৌল থাকে সমানভাবেই জোড় গঠন করে যৌগ গঠিত হবে, ঠিক আছে। দেখো এই যে যা নিয়েছে দুজনে সমানভাবেই নিয়েছে, দুটি যৌগ বা দুটি মৌল, যাই হোক। তো আমরা তো সমযোজী বন্ধন জানলাম যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটি ভিন্ন বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করবে, ঠিক আছে, এবং নিজেদের মধ্যে যে রাসায়নিক মিলিত হওয়ার ক্ষমতা থাকবে, ক্ষমতা অর্জন করবে, সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলি কি কি? যেমন সমযোজী বন্ধনের তড়িৎ ঋণাত্মকতা উচ্চ পার্থক্য থাকে না, ঠিক আছে। তারপর সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে, আর আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি দেখলাম, নির্দিষ্ট অভিমুখ থাকে না। সমযোজী বন্ধন কিন্তু শক্তিশালী বেশি হয়, আর আয়নীয় বন্ধন কিন্তু দুর্বল প্রকৃতির থাকে, আর সমযোজী বন্ধন শক্তিশালী হয়। ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। আর আয়নীয় যৌগ কি দেখলাম, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। ইলেকট্রন জোড় মাধ্যম ঘটে, এ জোড় মাধ্যমের হয়। আর আয়নীয় বন্ধনের ক্ষেত্রে দেখলাম ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। ধাতুর মধ্যে তো ঘটে না, সমযোজী বন্ধন ধাতুর মধ্যে ঘটবে না, মৌল বা যৌগের মধ্যে ঘটবে, এক্ষেত্রে আণবিক ভর গঠিত হয়। তো এখানে আমরা আয়নীয় ও সমযোজী বন্ধনের পার্থক্য নিশ্চয়ই পারবো, ঠিক আছে। সমযোজী বন্ধনে যেটা রয়েছে আয়নীয় বন্ধনে তার অপোজিট হবে। তো এখানে দেখো ধাতুর মধ্যে ঘটে না, কিন্তু আয়নীয় বন্ধনের ক্ষেত্রে ধাতু প্লাস যৌগ,
ঘটিত হয়, আর এখানে মৌল আর যোগের মাধ্যমে। ঠিক আছে, এই ক্ষেত্রে আণবিক ভর থাকে। আর আয়নীয় যোগের ক্ষেত্রে কি হয়, আয়নীয় বন্ধনের ক্ষেত্রে আমরা দেখলাম সংকেত ভর ব্যবহার করা হয়, আর এখানে আণবিক ভর। ঠিক আছে, তো সমযোজী যোগের যে উদাহরণ সেগুলো হচ্ছে হাইড্রোজেন, ফ্লুরিন, ঠিক আছে, হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড H2O, জলীয় বাষ্প NH3, অ্যামোনিয়া, মিথেন, এইগুলো হচ্ছে সমযোজী যোগের উদাহরণ। সমযোজী যোগের উদাহরণ কেন? কারণ দেখো এগুলো নিয়ে কোনো ধাতু আছে, কোনো ধাতু নেই যৌগগুলোর মধ্যে। মৌল প্লাস যৌগ আছে, যৌগ প্লাস যৌগ, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, এগুলো নিয়ে কিন্তু পাবে না, সমযোজী যোগে পাবে না, সেগুলো আয়নীয় যোগের ক্ষেত্রে হয়ে যাবে। ঠিক আছে, তো সমযোজী যোগের বললাম যে 3 প্রকার হয়, এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। তো এক বন্ধন কোনগুলো? যেগুলো একটা ইলেকট্রনের জোড় সমভাবে গঠিত হবে। হাইড্রোজেন, ফ্লুরিন, হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2O, জলীয় বাষ্প, অ্যামোনিয়া, মিথেন। ঠিক আছে, এগুলো হচ্ছে এক বন্ধন, মানে একটা ইলেকট্রন সমানভাবে গঠিত হবে। তো পরে আমরা দেখব সেই এক্সাম্পলগুলাই একে দেখব। তারপর দ্বিবন্ধন। দ্বিবন্ধনের মানে দুটো ইলেকট্রন জোড় মাধ্যমে ঘটবে, যেমন CO2, C2H4। ঠিক আছে, C2H4 এটা হচ্ছে ইথেন বা ইথিলিন। ত্রিবন্ধন হচ্ছে নাইট্রোজেন, অ্যাসিটিলিন। ঠিক আছে, C2H2 এটা সংকেত হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। এই যে এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কিভাবে সমযোজী যৌগ গঠিত হচ্ছে, ঠিক আছে, জোড় মাধ্যমে, চলো দেখিয়ে দিই। প্রথমে রয়েছে এক বন্ধন। তো এক বন্ধন কোনগুলো? যেমন হাইড্রোজেন, জলীয় বাষ্প, ঠিক আছে, তারপর মিথেন, এই যে মিথেন, তারপর এইগুলো হচ্ছে দ্বিবন্ধন। তো প্রথমে এক বন্ধন আলোচনা করি। প্রথমে হাইড্রোজেন। তো স্টেপ 1-এ কি? প্রথমে আমাদের কি ইলেকট্রন বিন্যাস করতে হবে, KLMN, 4টা কক্ষপথ। তো হাইড্রোজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 1 থাকে, তাহলে K কক্ষপথে একটা। আবার যেহেতু দুটো হাইড্রোজেন আছে H2, ঠিক আছে, তাহলে দুটো হাইড্রোজেন এক হবে, K কক্ষপথে দুটো। এতে যোজ্যতা কি? দুটো হাইড্রোজেনে কি হবে, প্লাস একটা করে ইলেকট্রন গ্রহণ হবে, তবে কক্ষপথ পূরণ হবে। K কক্ষপথে তো সর্বাধিক দুটো ইলেকট্রন থাকে। তো K কক্ষপথে আমাদেরকে দুটো ইলেকট্রন করতে হবে, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করে নিতে হবে, তবে K কক্ষপথ পূরণ হবে। তাহলে এই যে একটা একটা রয়েছে, যোজ্যতা নির্ণয় করতে হবে, যোজ্যতা নির্ণয়ের সাহায্যে আমরা কক্ষপথ পূরণ করতে পারবো। ঠিক আছে, তাহলে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নিই, এটা তো ইলেকট্রন গ্রহণ করে নিই, দেখতে পাচ্ছ, তাহলে কক্ষপথ পূরণ হয়ে যাচ্ছে। স্টেপ 2-তে কি? এই যে স্টেপ 2-তে একই রকমভাবে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে নিল, তাহলে H- গঠিত হলো, ঋণাত্মক গঠিত হলো। দুটো হাইড্রোজেনেই যেহেতু দুটো ইলেকট্রন গঠন করে নিয়েছে, তাহলে কি হবে, হাইড্রোজেন ঋণাত্মক বা নেগেটিভে হলো। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলো মানে নেগেটিভ, তাহলে মাথায় এই যে মাইনাস চিহ্ন, নেগেটিভ বা ঋণাত্মক মূলে। এবার স্টেপ 3-তে কি? দুটো হাইড্রোজেন নিয়েছি, যেহেতু সমযোজী বন্ধন, তাই দুটো হাইড্রোজেন কি বলেছি, সমানভাবে কি করবে, ইলেকট্রন জোড় মাধ্যমে গঠিত হবে। তো দেখো এই দিকে একটা হাইড্রোজেন নিয়েছি, এইদিকে একটা হাইড্রোজেন নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো H2 গঠিত হচ্ছে, যেহেতু দুটো দুটো করে নেওয়া আছে। তো চলো দেখে নিই কীভাবে ইলেকট্রন জোড়ের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হচ্ছে। ঠিক আছে, যেমন দেখো এটা সমযোজী যৌগের উদাহরণ। ঠিক আছে, সমযোজী যৌগ, সমযোজী বন্ধন আমরা দেখছি। তো কি দেখো, এই যে মনে করে একটা হাইড্রোজেন মৌল নিলাম, ঠিক আছে, H2। তো একে যদি আমি দুটো হাইড্রোজেনে যদি ভাগ করি, ঠিক আছে, তো এদের শেষ কক্ষপথে কি আছে, একটা আছে, এদের শেষ কক্ষপথও একটা আছে, এই হাইড্রোজেনও একটা আছে, এটারও একটা আছে। তো এইভাবে যদি আমরা জোড় করে নিই, যেহেতু H2, এই যে একটা নিলাম, এভাবে একটা নিলাম, তাহলে দেখো H2 দুটো হলো। ঠিক আছে, তাহলে এটাও H আর এটাও H, তাহলে কি হচ্ছে, ইকুয়াল টু H2 গঠিত হচ্ছে সমযোজী যৌগের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে। দেখো এখানে কিন্তু আদান প্রদান হয়নি, যা নিচে দুজনের সমানভাবে, ঠিক আছে, সমানভাবে জোড় গঠিত হয়ে H2 গঠিত হচ্ছে। তারপর দেখো যেমন H2O, ঠিক আছে, জলীয় বাষ্প, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে দুটোই যৌগ রয়েছে, হাইড্রোজেন একটা যৌগ, অক্সিজেন একটা যৌগ। থেকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, কি আছে, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে K কক্ষপথে হবে। তারপর দুটো হাইড্রোজেন যেহেতু আছে, তাহলে দুটো হাইড্রোজেনের শেষ কক্ষপথে এক, তাহলে অক্সিজেনের কি আছে, অক্সিজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত থাকে, 8,
ঠিক আছে, তাহলে একে যদি বিন্যাস করা হয় 2 আর 6, তাহলে এল কক্ষপথে 6। তাহলে আমাদেরকে কক্ষপথ পূর্ণ করার জন্য কি করতে হবে? ইলেকট্রন বর্জন বা গ্রহণ, যাকে আমরা যোজ্যতা বলি, সেটা করতে হবে। তাহলে এখানে আমাকে +1 গ্রহণ করতে হবে, এখানেও +1 গ্রহণ করতে হবে, অক্সিজেনের +2 গ্রহণ করতে হবে। কেন? 6 আছে, তাহলে 8 করতে হবে। আর এখানে কে কক্ষপথ পূর্ণ করার জন্য 1 করতে হবে। কে কক্ষপথে তো আর 8টি থাকবে না, কে কক্ষপথে সর্বাধিক 2টো থাকে, তাহলে আমাকে একটাই নিতে হবে, তাহলে 2টো হবে। ঠিক আছে, আর এল এম এন এ 8টা করে থাকে, তাহলে 2টো যোগ করতে হবে। স্টেপ 2তে কি? হাইড্রোজেন দেখো একটা ইলেকট্রন কি করলো? গ্রহণ করে নিল, তাহলে H- গঠিত হলো। 2টো হাইড্রোজেন যেহেতু আছে, তাহলে 2টো হাইড্রোজেনেই দেখো একটা করে ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, তাহলে H- গঠিত হলো। তো এটা অক্সিজেন হবে। ঠিক আছে, অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে -2, এখানে অক্সিজেন -2 হবে। ও -2, যেহেতু ইলেকট্রন 2টো গ্রহণ করেছে। ঠিক আছে, 2টো গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, তাহলে নেগেটিভে হচ্ছে, ও -2 হবে। ঠিক আছে, এখানে +1 কেন? এখানে গ্রহণ করছে মানে একটা করে এক্সট্রা নিচ্ছে, তাহলে প্লাস যোজ্যতার ক্ষেত্রে। আর যখন ইলেকট্রনটা কক্ষপথ পূরণ হয়ে যাচ্ছে, তখন নেগেটিভে পরিণত হচ্ছে। বুঝতে পারলে? মানে যে কক্ষপথগুলি রয়েছে তার পূরণ করার জন্য তো ইলেকট্রন গ্রহণ করতে হবে, নেগেটিভ করার জন্য, ঋণাত্মক করার জন্য। একটা করে ইলেকট্রন নিচ্ছে, প্লাস নিচ্ছে। ঠিক আছে, এই একটা করে প্লাস ইলেকট্রন নিচ্ছে। ঠিক আছে, একটা করে নিচ্ছে, একটা করে ইলেকট্রন নিচ্ছে, অক্সিজেন 2টো নিচ্ছে। তো যখন ইলেকট্রন নিবে, ইলেকট্রন তো ঋণাত্মক, তাহলে ঋণাত্মকে পরিণত হচ্ছে। মোট কথা অষ্টক পূর্ণ হওয়ার জন্য। বুঝতে পারলে? মানে কক্ষপথ পূর্ণ হওয়ার জন্য। তো এবারে আমরা এখানে দেখে নিয়েছি হাইড্রোজেন যেহেতু 2টো আছে, অক্সিজেন একটা আছে, তাহলে অক্সিজেন মাঝে লিখলাম, তারপর 6টা, আর হাইড্রোজেনের একটা করে কক্ষপথে থাকে। তাহলে আমাদেরকে জোড় গঠন করতে হবে, মানে কক্ষপথ পূর্ণ করতে হবে। তাহলে এইভাবে জোড় গঠনের মাধ্যমে দেখো 2টো নিয়ে নিয়েছি, 2টো নিয়ে নিয়েছি। তো চলো আমি ভালোভাবে তোমাদেরকে জোড় গঠনটা দেখাচ্ছি। যেমন এই যে H2O, ঠিক আছে, তো H2O তোর কী ক্ষেত্রে হবে? যেমন 2টো হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আর মাঝে অক্সিজেন আছে। ঠিক আছে, তো অক্সিজেনের শেষ কক্ষপথে কটা থাকে? শেষ কক্ষপথে আমরা জানি 6টা ইলেকট্রন থাকে, পারমাণবিক সংখ্যা 8। তো আমরা যখন বিন্যাস করব, এই যে, ঠিক আছে, 2 আর 6, তাহলে শেষ কক্ষপথে 6টা আছে, তাহলে আমাদেরকে 6টা করতে হবে। 1 2 3 4 5 6। ঠিক আছে, আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে কত আছে? একটা আছে, একটা করে আছে, তাহলে 2টো হাইড্রোজেনেরই একটা করে আছে, তো এইভাবে একটা করে নিলাম। ঠিক আছে, এই যে 2টো হাইড্রোজেনেরই একটা করে নিলাম। তো দেখো কিভাবে জোড় গঠনের মাধ্যমে কক্ষপথ পূর্ণ হচ্ছে। আমাদেরকে তো কক্ষপথ পূর্ণ করতে হবে। ঠিক আছে, নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় মৌলে পরিণত করতে হবে। তাহলে দেখো এই জোড় গঠনটা নিলাম, এই জোড় গঠনটা নিলাম, কক্ষপথ পূর্ণ হয়ে গেল। আর এইভাবে আমরা 6, ঠিক আছে, 6টা করে হলো। এবার আমাদেরকে আরও যে অক্সিজেনেরও তো কক্ষপথ পূর্ণ করতে হবে, যেহেতু 6টা আছে, তাহলে আমাদেরকে 2টো ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে কি করবো? এই যে হাইড্রোজেন 2টো রয়েছে, হাইড্রোজেন 2টো করে নিয়ে নেব, তাহলে আমাদের কক্ষপথ পূর্ণ হয়ে যাবে। এই যে কক্ষপথটা এবার পূর্ণ হয়ে গেল আমাদের, 8টা হয়ে গেল অক্সিজেনের। 1 2 3 4 5 6 7 8। অক্সিজেনেরও কক্ষপথ পূর্ণ হয়ে গেল, হাইড্রোজেনেরও হয়ে গেল, 2টো হাইড্রোজেনের। ঠিক আছে, তো আমরা দেখলাম যে সমানভাবে জোড় গঠনের মাধ্যমে সমযোজী যৌগন গঠিত করতে পারছি। তো কে কক্ষপথে সর্বাধিক কটা থাকে? কে কক্ষপথে সর্বাধিক 2টো হয়ে গেল। ঠিক আছে, কে কক্ষপথে সর্বাধিক 2টো হয়ে গেল, সেটা কোনটা? হাইড্রোজেনের। আর একটা যে কে কক্ষপথ রয়েছে, সেটাও হাইড্রোজেনের পূর্ণ হয়ে গেল। আর অক্সিজেনও যে এল কক্ষপথ রয়েছে, অক্সিজেনের যে এল কক্ষপথ রয়েছে, ঠিক আছে, সেটা পূর্ণ হয়ে গেল, 8টা হয়ে গেল। এগুলো হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, তো এটাও পূর্ণ হয়ে গেল, আর সবগুলোই দেখো পূর্ণ হয়ে গেল জোড় গঠনের মাধ্যমে।
আর রয়েছে মিথেন। তো মিথেনের দুটি যৌগ কী কী? কার্বন আর হাইড্রোজেন। একটা কার্বন আর 4টা হাইড্রোজেন মিলে মিথেন গঠিত হয়। তো স্টেপ 1-এ আমরা ইলেকট্রন বিন্যাস করব KLMN, ঠিক আছে। তো দেখো কার্বন একটা, 4টে হাইড্রোজেন, তো এটা কার্বন হবে, ঠিক আছে। এটা ক্লোরিন করে ফেলেছি, এটা কার্বন হবে। এটা এল কক্ষপথে কার্বনের যে সংখ্যা সেটা হচ্ছে কত? 2, 4 হবে এটা, ঠিক আছে। এল কক্ষপথে 4 আর কে কক্ষপথে 2। তাহলে কার্বনের কত থাকে? পারমাণবিক সংখ্যা আমরা জানি 6, তাহলে একে যদি ভাগ করি 2 কে কক্ষপথে আর এল কক্ষপথে 4, ঠিক আছে, 7টা হবে না। এটা একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, তোমরা ঠিক করে নেবে। এটা এল কক্ষপথে 4, কে কক্ষপথে 2। হাইড্রোজেনে জানি 4টে হাইড্রোজেন আছে, তাহলে কে কক্ষপথে 1 1 করে হবে। এবারে এদের যোজ্যতা করতে হবে, ঠিক আছে, মানে ইলেকট্রন গ্রহণ বা বর্জন। যেহেতু 4 আছে, তাহলে এক্সট্রা কি করব? কক্ষপথ পূর্ণ করার জন্য 4টা এক্সট্রা গ্রহণ করব, নাহলে 4টা নেগেটিভ করব। মানে 4টা ইলেকট্রন গ্রহণ করব, নাহলে 4টা ইলেকট্রন বর্জন করব। তো যেহেতু দেখো হাইড্রোজেন ক্ষেত্রে প্রত্যেকটাই আমরা ইলেকট্রন গ্রহণ করেছি, তাহলে আমরা কার্বনের ক্ষেত্রে কি ইলেকট্রন গ্রহণই করব, তাহলে সুবিধা হবে। তাহলে 4টে ইলেকট্রন আমরা গ্রহণ করে নিলাম, প্লাস 4টা ইলেকট্রন করে নিলাম, ঠিক আছে। এই প্লাস মানে এগুলো ধনাত্মক আয়ন নয়, প্লাস মানে এগুলো ইলেকট্রন নিচ্ছি, ঠিক আছে। কক্ষপথ পূর্ণ করার জন্য ইলেকট্রন নেগেটিভে পরিণত হচ্ছে, মানে প্লাস মানে এগুলো ভেবে নেবে না যে ধনাত্মক আয়নে গঠিত হচ্ছে। এগুলো প্লাস মানে হচ্ছে ইলেকট্রন মানে কক্ষপথ পূর্ণ করার জন্য নিচ্ছি, যোগ করছি এক্সট্রা, ঠিক আছে। একটা ইলেকট্রন নিলাম, 4টে ইলেকট্রন নিয়েছি কার্বনের ক্ষেত্রে 4টে ইলেকট্রন নিয়েছি, 4টা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন গ্রহণ করেছি, তাহলে কক্ষপথ আমাদের পূর্ণ। কে কক্ষপথে 2টো করে থাকে সর্বাধিক, তো একটা করে যদি নিয়ে নিই তাহলে 2 হয়ে যাচ্ছে 2টো করে। আর এলের ক্ষেত্রে 4টে আছে, আর যদি 4টে যোগ করলে এল কক্ষপথ পূর্ণ হয়ে যাচ্ছে, 8টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে স্টেপ 2-এ কী হবে? যেহেতু সব গ্রহণ করেছি, সব নেগেটিভে হবে। এই যে 5টা যে যৌগ, ঠিক আছে, 5টা যে যৌগ রয়েছে সবগুলোই দেখো ইলেকট্রন গ্রহণ করেছি, ঠিক আছে। তো এখানে এখানে প্লাস আর একটা ইলেকট্রন গ্রহণ হবে, যেহেতু 4টে ইলেকট্রন আছে, ঠিক আছে। এখানে আরেকটা ইলেকট্রন গ্রহণ হবে, 4টে ইলেকট্রন গ্রহণ করেছি আর একটা 5টা। তো এবার স্টেপটা কি? কার্বন যেহেতু 4টে ইলেকট্রন গ্রহণ করেছে, ঠিক আছে, তাহলে -4 হলো মাথায়। 4টে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে মাইনাসে পরিণত হলো। এবার আমরা স্টেপ 3-তে কী দেখব? যে সমযোজী বন্ধন গঠন করছে ইলেকট্রন জোড় মাধ্যমে, সেটা দেখব। তো আমি এগুলো সব ক্ষেত্রে ক্লোরিন করে ফেলেছি, এটা কিন্তু কার্বন হবে, ঠিক আছে। মিথেনের ক্ষেত্রে কার্বন প্লাস 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন হয়। আমি এখানে সব Cl করে ফেলেছি, এগুলো কার্বন হবে, শুধু C হবে, ঠিক আছে। তো কার্বনের সংখ্যা জানি C। তো দেখো মাঝে কার্বন নিয়েছি, 4টে হাইড্রোজেন চারদিকে, ঠিক আছে। যেহেতু একটা করে দিচ্ছে, মানে সম্পূর্ণ করতে হবে কক্ষপথ, অষ্টক পূর্ণ করতে হবে, মানে যে কক্ষপথ রয়েছে সেটা পূর্ণ করতে হবে, তাহলে একটা করে ইলেকট্রন জোড় করতে হবে। তাহলে জোড় মাধ্যমে দেখো নিয়েছে। এখানে কিন্তু আদান প্রদান হবে না আয়নীয় যৌগের ক্ষেত্রে। আয়নীয় বন্ধনে যেমন আদান প্রদানে দিয়ে দিয়েছে, যেমন সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে কি হচ্ছে, ইলেকট্রন যে আয়নীয় যৌগ সেটা উঠেছে, কিন্তু সমজীব বলাই আছে সমযোজী, সমানভাবে জোড় গঠন করে। তো দেখো 4টা হাইড্রোজেন কার্বন থেকে নিল এবং কার্বন হাইড্রোজেন থেকে, মানে জোড় মাধ্যমে। তো চলো মিথেনের সমযোজী বন্ধনটা দেখে নিই, ঠিক আছে। তো এই যে মিথেন নিলাম, ঠিক আছে, মিথেনের সংকেত হচ্ছে CH4। তো এর আমরা সমযোজী বন্ধন করব। হাইড্রোজেন 4টে আছে, হাইড্রোজেন 4টে আছে মিথেনে, আর কার্বন একটা আছে, ঠিক আছে। দুটোই যৌগ। তো কী করব? কার্বনটাকে আমরা মাঝে লিখব, 4টে হাইড্রোজেনকে চারদিকে লিখব। এই যে কার্বন, তো কার্বনের শেষ কক্ষপথে কত থাকে? 4টে থাকে, 1 2 3 4, ঠিক আছে। এবার আমরা 4টে হাইড্রোজেন লিখব, 1 2 3 4টে, ঠিক আছে। তো হাইড্রোজেনের শেষ কক্ষপথে কত করে থাকে? ইলেকট্রন একটা করে থাকে, ঠিক আছে।
এই যে একটা করে রইল। তো এবার আমরা সময়োজী জোড় মাধ্যমে যে মিথেন যৌগটা সেটা গঠন করব। কি করব দেখো, এই যে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের কি করব, দুটো জোড় নিয়ে নেব একসাথে কক্ষপথ পূর্ণ করার জন্য। এই যে নিয়ে নিলাম 4টা হাইড্রোজেনেই এভাবে কক্ষপথ পূর্ণ করার জন্য নিয়ে নিল। ঠিক আছে, কে কক্ষপথ পূর্ণ হয়ে গেল। হাইড্রোজেনের যে একটা করে ছিল কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, দুটো নিয়ে নিল, কে কক্ষপথ পূর্ণ হয়ে গেল। এবার আমরা কার্বনের দেখব। কার্বনের তো 4টে ইলেকট্রন নিবে তবেই না এল কক্ষপথ পূর্ণ হবে। কে কক্ষপথ তো দুটো করে হয়ে গেল, আর এল কক্ষপথে আমরা জানি সর্বাধিক 8টে থাকে, তাহলে এখানে 4টে আছে, তাহলে আমাকে 8টে করতে হবে। ঠিক আছে, তাহলে 8টা কীভাবে করব, এই যে 4টে হাইড্রোজেনের কক্ষপথ রয়েছে এভাবে জোড়ভাবে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে দেখো 8টা পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এভাবে এটাও নিয়ে নিয়েছি, সব কক্ষপথগুলাই এইভাবে নিয়ে নিলাম। তাহলে দেখো আমাদের অষ্টক পূর্ণ হয়ে গেল, কক্ষপথ পূর্ণ হয়ে গেল এবং সময়োজী যে বন্ধন মিথেন সেটাও হয়ে গেল। তাহলে দেখো কক্ষপথ পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, কক্ষপথ পূর্ণ। হাইড্রোজেনের দেখো নিষ্ক্রিয় বা হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন ছিল, একটা এক্সট্রা গ্রহণ করে কে কক্ষপথ পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, আর 4টে হাইড্রোজেনেরই কে কক্ষপথ পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, 4টে, আর কার্বনের এল কক্ষপথ পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এল কক্ষপথ পূর্ণ হয়ে গেল, 8 হয়ে গেল, আর এগুলোর ক্ষেত্রে 2 হয়ে গেছে। সব ক্ষেত্রেই একটা এক্সট্রা করে নিয়েছি বলেই দুটো করে হয়ে গেল, কে কক্ষপথে সর্বাধিক দুটো করেই থাকে। আর কার্বনের যেহেতু 2 আর 4 থাকে, আর কার্বনের যেহেতু 2 আর 4 থাকে, তাহলে 8টা হয়ে গেল। ঠিক আছে, সব সময়োজী এক বন্ধন। ঠিক আছে, তো বইতে আরও রয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে করবে এভাবে সময়োজী বন্ধনগুলো ইলেকট্রন জোড় মাধ্যমে। ঠিক আছে, এই যে হাইড্রোজেনটা হলো সময়োজী জোড়ের মাধ্যমে। এবার রয়েছে দেখো ফ্লুরিন, তারপর হাইড্রোজেন ফ্লুরাইড। ঠিক আছে, এই যে ফ্লুরিন, হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, তারপর জল, অ্যামোনিয়া, মিথেন, এইগুলো অবশ্যই তোমরা এবারে ইলেকট্রন জোড় মাধ্যমে বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে দেখো ছবিতে দেওয়া আছে। ঠিক আছে, বইতেও রয়েছে। এবার দেখব সময়োজী দ্বিবন্ধন। তো সময়োজী দ্বিবন্ধন কোনগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন, এইগুলো। তো এইগুলো এক বন্ধন কেন সেটা বলছি। দেখো একটা বন্ধনের মাধ্যমে হয়েছে সব। ঠিক আছে, আমরা যেগুলো করলাম যেমন হাইড্রোজেন, মিথেন, সেগুলো একটা বন্ধনের মাধ্যমে হয়েছে। একটা বন্ধনের মাধ্যমে একটা করে ইলেকট্রন জোড় মাধ্যমে হয়েছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তাইগুলোকে এক বন্ধন বলা হয়েছে, একটা করে ইলেকট্রন নিয়ে জোড় মাধ্যম গঠন হয়েছে। তাইগুলো দেখো এক বন্ধন। দেখো এ একটা নিয়েছে, এ, তারপর যেমন হাইড্রোজেন ক্লোরাইড এটা একটা নিয়েছে। ঠিক আছে, তারপর যেমন অ্যামোনিয়া একটা করে নিয়েছে, প্রত্যেকের কাছ থেকে এক বন্ধনে গঠিত হচ্ছে। মিথেনও দেখো একটা করে হাইড্রোজেনের কাছ থেকে নিয়েছে, আর হাইড্রোজেনও একটা করে নিয়েছে, তাহলে জোড় মাধ্যমের মাধ্যমে নিয়েছে একটা বন্ধনই, তাই এরা এক বন্ধন। হয়েছে দ্বিবন্ধন কার্বন ডাইঅক্সাইড আর যে ইথিলিন বা ইথেন। তো চলো দ্বিবন্ধনটা দেখে নিই। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি, প্রথমে দেখো স্টেপ 1-এ ইলেকট্রন বিন্যাস করব KLMN 4টে কক্ষপথে। কার্বনের 6 যেহেতু 2 আর 4, অক্সিজেন যেহেতু দুটো আছে CO2, তাহলে 2 আর 6 6 করে হবে। ঠিক আছে, এল কক্ষপথে 6 দুটো করে হবে। এবার যোজ্যতা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, কক্ষপথ পূর্ণ করতে হবে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে। তো এখানে প্লাস 4টে ইলেকট্রন আমরা নেব, প্লাস 4টা নিলাম, যোগ করলাম। প্লাস মানে এখানে পজিটিভ হবো না, এখানে নেগেটিভেই ভর্তি। ঠিক আছে, আরও 4টে ইলেকট্রন নিলাম। অক্সিজেনও সেই দুটো ইলেকট্রন নিলাম, দুটো অক্সিজেনের ক্ষেত্রে দুটো করে নিলাম, তাহলে কক্ষপথ পূর্ণ হয়ে গেল, 8টা করে হয়ে গেল এল কক্ষপথ। ঠিক আছে, স্টেপ 2 কী দেখব, স্টেপ 2 হচ্ছে নেগেটিভে পরিণত হলো। এই যে 3টে যৌগ রয়েছে কার্বন আর অক্সিজেন, কার্বন আর অক্সিজেন তো দুটো যৌগ, তো দুটো যৌগ মিলে দেখো একটা সময়োজী বন্ধন গঠিত হয়। তো এই দুটো যৌগ আলাদা আলাদাভাবে যদি ভাগ করি, 3টে পরমাণু। ঠিক আছে,
তিনটে যোগের ক্ষেত্রে কী হয়েছে দেখো, কার্বনের ক্ষেত্রে -4 পরিণত হলো নেগেটিভে, অক্সিজেনও সেই -2, দুটো অক্সিজেনে -2 মানে নেগেটিভে পরিণত হলো। স্টেপ 2 ঠিক আছে, মানে ইলেকট্রন গ্রহণ করলো প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলো মানে নেগেটিভে পরিণত হলো, মৌলটি বা যৌগটি নেগেটিভেই পরিণত হলো। এখানে প্লাস মানে কথার অর্থ হচ্ছে যে যুক্ত হলো, ইলেকট্রন আরও যোগ হলো, যোগ হলেই মাইনাস হবে। তুমি 4টে 5টে 6টে যটাই গ্রহণ করবে যোগ হবে, মানে এখানে প্লাস মানে কথার অর্থ গ্রহণ করলো, ঠিক আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করলো, আরও এক্সট্রা নিল। এবার স্টেপ 3তে আমরা যে জোড় মাধ্যম সে দেখব, ঠিক আছে, জোড় গঠনটা দেখব। যেমন মাঝে কার্বন, দুটো অক্সিজেন, তো অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা থাকে, কার্বনের শেষ কক্ষপথে 4টে থাকে, এইভাবে জোড় মাধ্যম দেখলাম। ঠিক আছে, চলো এটা করে নিই, কার্বন ডাইঅক্সাইডের জোড় মাধ্যমটা চলো করে নিই। তো এখানে আমরা দ্বিবন্ধন লিখব, কার্বন ডাইঅক্সাইড, ইথেন বা ইথিলিন, ঠিক আছে, ইথেন বা ইথিলিনের সঙ্গে C2H4। প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের সমযোজী বন্ধন দেখব। তো মাঝে থাকে কার্বন, দু সাইডে কি থাকে অক্সিজেন, ঠিক আছে, যেহেতু O2 আছে। এবার আমরা দ্বিবন্ধন দেখব। কার্বনের যেহেতু কক্ষপথে কি থাকে 4টে থাকে, তাহলে 1 2 3 4, ঠিক আছে, এগুলো লেখাটা করলে। এবার অক্সিজেনের শেষ কক্ষপথে থাকে 6টা, ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, এইগুলো হচ্ছে অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন সংখ্যা। এই অক্সিজেনের ক্ষেত্রে সে একই হবে, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো দেখো এবার আমরা সমযোজী বন্ধন করব কীভাবে। এই যে 4টে আছে, এবার 8টা করতে হবে আমাকে কার্বনের ক্ষেত্রে। তো এইভাবে এই যে দুটো রয়েছে, ঠিক আছে, এখান থেকে অক্সিজেনের কাছ থেকে দুটো নেব, এই দিকের অক্সিজেনের কাছ থেকে দুটো নেব, তাহলে 4টে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা অষ্টকপূর্ণ হয়ে গেল কার্বন, ঠিক আছে। এবার এই অক্সিজেনের 6টা আছে, 8টা করতে হবে, এইভাবে নিয়ে নিলাম, 8টা হয়ে গেল। এখানের ক্ষেত্রে দেখো 6টা রয়েছে, এই দুটো নিয়ে নিলে 8টা হয়ে যাবে, ঠিক আছে, 8টা হয়ে যাবে। তো সব ক্ষেত্রেই দেখো সব যৌগগুলোই অষ্টকপূর্ণ হয়ে গেল। তো কক্ষপথ পূর্ণ, ঠিক আছে, কক্ষপথ পূর্ণর ক্ষেত্রে দেখো কার্বনের যে 4টে ছিল, ঠিক আছে, 4টে ছিল, তাহলে প্লাস যোগ করে প্লাস 4 যোগ করে 8টে হয়ে গেল কক্ষপথ। তারপর অক্সিজেনের কি ছিল 6টা ছিল, প্লাস দুটো যোগ করে কি গেল 8টা হয়ে গেল, দুটো অক্সিজেন যেহেতু ছিল তাহলে প্লাস যোগ করে 8টা হয়ে গেল, তাহলে কক্ষপথ পূর্ণ হয়ে গেল। এতএব আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটা সমযোজী যৌগ, ঠিক আছে। একই রকমভাবে ইথেন বা ইথিলিনটা দেখব, ঠিক আছে। তো দেখো এই যে ইথিলিন বা ইথেন, তো এর সংকেত হচ্ছে C2H4। তো স্টেপ 1 আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে KLMN কক্ষপথগুলি। তো এখানে দেখো C2 আর H4, তাহলে দুটো কার্বন নেব, 4টে হাইড্রোজেন, এখানে দুটোই যৌগ আছে, কার্বন আর হাইড্রোজেন মিলে ইথিলিন, ঠিক আছে, দুটো কার্বন আর 4টে হাইড্রোজেন মিলে ইথিলিন। আর মিথেনের ক্ষেত্রে একটা কার্বন আর 4টা হাইড্রোজেন মিলে মিথেন। আর ইথেন বা ইথিলিন কি বললাম, দুটো কার্বন আর 4টে হাইড্রোজেন মিলে ইথিলিন। তো স্টেপ 1-এ কী লিখবো, দুটো কার্বন, তার কক্ষপথের সংখ্যা লিখবো ইলেকট্রন বিন্যাসে 2 4, দুটো যেহেতু দুটো কার্বন আছে, হাইড্রোজেন 4টে আছে, এক এক করে লিখবো 4টে, ঠিক আছে। যোজ্যতা নির্ণয় করব, মানে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কক্ষপথ পূর্ণ করব। কি করব, দুটো একটা করে ইলেকট্রন যোগ করে নেব, যেহেতু 4টে আছে, ঠিক আছে। তো এখানে যেহেতু দুটো কার্বন আছে, এখানে 4টে করে গ্রহণ হবে, 4টে করে গ্রহণ করলে তবে অষ্টক পূর্ণ হবে, ঠিক আছে। 4 আছে, তাহলে 4টে গ্রহণ করলে 8টে হবে। আর এই যে 4টে হাইড্রোজেন একটা করে যদি গ্রহণ করি কে কক্ষপথ পূর্ণ হয়ে যাবে, কে কক্ষপথে দুটোই থাকে। এবার স্টেপ 2-এ
যেহেতু সব ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে সব যৌগগুলোই নেগেটিভে বা ঋণাত্মক মৌলে পরিণত হবে। কার্বন 4টে গ্রহণ করেছে, ঠিক আছে, 4টে এক্সট্রা নিয়েছে, তাহলে -4, এটা -4 হবে। দুটো কার্বনেই 4টে করে নিয়েছে, তাহলে -4 করে হবে, ঠিক আছে। আর যেহেতু 4টে হাইড্রোজেন আছে, একটা করে ইলেকট্রন নিয়েছে, তাহলে মাইনাস। এবার স্টেপ 3তে কি? স্টেপ 3তে যে সমযোজী বন্ধনের গঠন সেটা দেওয়া আছে, ঠিক আছে। চলো ইথিলিনের সমযোজী বন্ধনটা দেখে নিই। তো ইথিলিনের দেখব আমরা C2H4, ঠিক আছে। এর আমরা এবার সমযোজী যে বন্ধন সেটা দেখব। ইথিলিনে যেহেতু দুটো কার্বন আছে, ঠিক আছে, আর 4টে হাইড্রোজেন আছে, তো দুটো কার্বন এইভাবে লিখব, 1 2 3 4, 4টে ইলেকট্রন সংখ্যা আছে। আবার এটা এই একটা কার্বনেরও সে একই রকমভাবে 4টে হবে, ঠিক আছে। তাহলে এদিকে লিখব 1 2 3 4, এটারও 4টা শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা, আর এই দিকের কার্বনটা এবারে 4টে হাইড্রোজেন লিখব, ঠিক আছে। তো এইভাবে 4টে হাইড্রোজেন লিখব। এবার আমরা সমযোজী জোড় মাধ্যম করব। তো এদের ক্ষেত্রেও একটা করে ইলেকট্রন আছে, দেখো, ঠিক আছে। যে হাইড্রোজেনের এদেরও একটা করে ইলেকট্রন আছে শেষ কক্ষপথে। তো প্রত্যেক যৌগেরই আমরা এবার কক্ষপথ পূর্ণ করব। তো যেহেতু 4টে আছে একটা কার্বন, তাহলে 8টা করব, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এইভাবে জোড় মাধ্যম গঠন করব, ঠিক আছে। লাল পেন নিলে ভালো হবে। তো এইভাবে 4টে জোড় মাধ্যম গঠন হলো, 8টা হয়ে গেল। দেখো একটা কার্বনে 1 2 3 4 5 6 7 8 একটা কক্ষপথ পূর্ণ হলো। এবার একই রকমভাবে একটা কক্ষপথ পূর্ণ করব কার্বনের। এই যে হয়ে গেল কক্ষপথ পূর্ণ, ঠিক আছে, ইলেকট্রন জোড় মাধ্যমে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আবার একই রকমভাবে আমাদের হাইড্রোজেনকে পূর্ণ করতে হবে। তো এই যে হাইড্রোজেন দুটো নিয়ে নিলাম, কার্বনের একটা নিয়ে নিলাম, আর নিচের কক্ষপথে একটা আছে। তো প্রত্যেকে হাইড্রোজেনের একই রকমভাবে একটা করে কার্বনের নেব, একটা করে নিচ কক্ষপথের হাইড্রোজেনের। দেখো প্রত্যেকটা হাইড্রোজেনেরই হবে এমনিভাবে। তো এটা আমরা বলবো দ্বিবন্ধন। কেন? কারণ দেখো একটা কার্বন দুটো করে নিচ্ছে, ঠিক আছে। এই যে কার্বন একটা হাইড্রোজেন এবং একটা কার্বনের নিচ্ছে, ঠিক আছে। আবার হাইড্রোজেন আবার একটা কার্বন এবং একটা হাইড্রোজেন নিচ্ছে। তো এইভাবে দেখো দ্বিবন্ধন গঠিত হচ্ছে দুটি ইলেকট্রন নিয়ে, ঠিক আছে, দুটি ইলেকট্রন জোড় মাধ্যমে গঠিত হচ্ছে। তো দেখো এই যে ইথিলিনে রয়েছে, ঠিক আছে, ইথিলিনের এই যে জোড় মাধ্যম সমযোজী বন্ধনের দ্বিবন্ধন যেহেতু, তো এখানেও দেওয়া আছে। এরপর আমরা সমযোজী ত্রিবন্ধন দেখব। তো সমযোজী ত্রিবন্ধন কি? যেমন নাইট্রোজেন, অ্যাসিটিলিন, এগুলো হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? যেহেতু পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 7, তো একে যদি বিন্যাস করি তাহলে কী হবে? 2 আর 5, কে কক্ষপথে 2টি আর এল কক্ষপথে 5, তাহলে 7। দুটো নাইট্রোজেন যেহেতু আছে N2, তো এদের যোজ্যতা এবার করব। ইলেকট্রন কি করব? 3টে গ্রহণ করব, তাই অষ্টক পূর্ণ হবে, একটা কক্ষপথ পূর্ণ হবে। তাহলে এল কক্ষপথ পূর্ণ করার জন্য 3টে ইলেকট্রন গ্রহণ করব, ঠিক আছে, দুটো নাইট্রোজেনের ক্ষেত্রে। তারপর স্টেপ 3তে কী হবে? যেহেতু নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করেছে দুটো নাইট্রোজেনেই, তাহলে কী হবে? নেগেটিভে পরিণত হবে, নাইট্রোজেন ঋণাত্মকে পরিণত হলো। স্টেপ 3তে কী দেখব? এবার আমরা যে জোড় মাধ্যমে ইলেকট্রন জোড় মাধ্যমে যে সমযোজী গঠন দেখছি সেটা দেখব, ঠিক আছে। এভাবে নাইট্রোজেনের 5টা আর দুটো 7টা, ঠিক আছে, এভাবে 5টা করে নিয়েছি শেষ কক্ষপথে, আর এইদিকে দুটো দুটো করে আছে, এইভাবে নিলাম, তারপর জোড় মাধ্যম গঠন করলাম। তো নাইট্রোজেন ত্রিবন্ধন, ঠিক আছে। এই যে নাইট্রোজেনের 5টি প্রথমে নিলাম, ঠিক আছে, এটার 5টা এটার 5টা শেষ কক্ষপথে। তো এই যে এদের 5টা এদের 5টা নিলাম, তারপর জোড় মাধ্যম করতে হবে। তো এর কাছ থেকে আমরা জোড় মাধ্যমে আরও 3টে নিলাম, তাহলে 8টা কক্ষপথ হলো পূর্ণ। দেখো এই যে 5, একটা নাইট্রোজেনের দেখো 1 2 3 4 5,
5টা ছিল, আরও এই নাইট্রোজেনের কাছ থেকে আরও 3টে নিলাম, তাহলে 8টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8, একটা নাইট্রোজেনের 8টা হয়ে গেল। একই রকমভাবে এই নাইট্রোজেনও শেষ কক্ষপথে 5টা থাকে, তাহলে 1 2 3 4 5। তো এইভাবে এই নাইট্রোজেনের কাছ থেকে 3টে ইলেকট্রন জোড়ভাবে নিয়ে নিলাম, তাহলে কি হলো, ইলেকট্রন সমযোজী বন্ধন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা নাইট্রোজেন গঠন হলো। তো দেখো ত্রিবন্ধন, ঠিক আছে, ত্রিবন্ধন কোনগুলো, যেমন N2, তারপর অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2, ঠিক আছে, C2H2। তো প্রথমে আমরা নাইট্রোজেনের সমযোজী বন্ধন দেখব, ঠিক আছে। তো এইভাবে নাইট্রোজেন একটা নিলাম, তো এবার আমরা সমযোজী বন্ধন করব। যেহেতু দুটো নাইট্রোজেন আছে, ঠিক আছে, তো এইদিকে শেষ কক্ষপথে নাইট্রোজেনের যেহেতু 5টা থাকে ইলেকট্রন সংখ্যা, তো 1 2 3, ঠিক আছে, 1 2 3 4 5। আর একটা নাইট্রোজেনেরও সে একই রকমভাবে শেষ কক্ষপথে 5টা থাকবে, 1 2 3 4 5। এবার আমাদেরকে কক্ষপথ পূর্ণ করার জন্য 8টা ইলেকট্রন নিতে হবে, সে সমানভাবে দুটো যৌগেরই। তো কি করব, কক্ষপথ পূর্ণ করার জন্য 5 আর 3 এক্সট্রা নিতে হবে। তাহলে এই যে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেনের কাছ থেকে 3টে নিয়ে আমাদের অষ্টক পূর্ণ হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। একই রকমভাবে এই নাইট্রোজেনও দেখো এইভাবে যদি নিয়ে নিই, দেখো অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে এই নাইট্রোজেনটা আমরা বলতে পারি যে সমযোজী যৌগ গঠন করছে। দুটো নাইট্রোজেনেই মানে দুটো যৌগে সমানভাবে অষ্টক পূর্ণ করছে এবং সমানভাবে জোড় গঠন করলো, তাহলে এটা সমযোজী বন্ধন। এবার রয়েছে অ্যাসিটিলিনের সংকেত C2H2। স্টেপ 1-এ ইলেকট্রন বিন্যাস করতে হবে KLMN 4টে কক্ষপথে। যেহেতু কার্বন দুটো হাইড্রোজেন দুটো আছে, তাহলে কার্বনের আমরা জানি পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 6। ইলেকট্রন বিন্যাস করলে K কক্ষপথে 2, L কক্ষপথে 4টে করে। হাইড্রোজেনের যেহেতু 1, তাহলে K কক্ষপথেই হয়ে গেল। এবার যোজ্যতা নির্ণয় করার জন্য আমাদের কক্ষপথ পূর্ণ করতে হবে, তাই যোজ্যতা নির্ণয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বা বর্জনের মাধ্যমে। ঠিক আছে, তো সব ক্ষেত্রে আমরা দেখলাম ইলেকট্রন গ্রহণের মাধ্যমেই করছি সমযোজী যৌগে। তো দেখো ইলেকট্রন এই যে গ্রহণ করলাম, এক্সট্রা 4টা ইলেকট্রন নিলাম, L কক্ষপথ পূর্ণ হয়ে গেল। দুটো কার্বনের 4টা করে ইলেকট্রন নিলাম, দুটো হাইড্রোজেনের 1টা করে যদি ইলেকট্রন নিই তাহলে K কক্ষপথ পূর্ণ হয়ে যাচ্ছে। এবার আমরা স্টেপ 2 কি দেখব, যে ইলেকট্রনগুলি যে যৌগগুলি রয়েছে সেগুলো সব ঋণাত্মক মৌলে বা নেগেটিভে পরিণত হলো। কার্বন 4টে ইলেকট্রন ছিল, -4টে আরও ইলেকট্রন যোগ করে নিলাম, তাহলে কার্বন ঋণাত্মক মৌলে পরিণত হলো। এই যে দুটো হাইড্রোজেন রয়েছে, 1টা করে ইলেকট্রন নিল, ঋণাত্মক মৌলে পরিণত হলো। ঠিক আছে, এরপর স্টেপ 3-তে কী আছে, স্টেপ 3-তে যে ইলেকট্রন জোড় মাধ্যমে সমযোজী যৌগ গঠন। ঠিক আছে, এই যে দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন, এটা যেহেতু ত্রিবন্ধন, নাইট্রোজেন আর অ্যাসিটিলিন 3 বন্ধন। কেন? কারণ 3টে করে জোড় গঠন করছে নিয়ে। ঠিক আছে, সেটাই ত্রিবন্ধন। তো চলো এই যে অ্যাসিটিলিনের যে সমযোজী বন্ধন সেটা দেখে নিই। সমযোজী ত্রিবন্ধন নাইট্রোজেন আর অ্যাসিটিলিন। তো আমরা অ্যাসিটিলিন নেব C2H2। যেহেতু দুটো করে কার্বন আছে আর দুটো করে হাইড্রোজেন আছে, তো এইভাবে দুটো করে কার্বন নিলাম। কার্বনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 4টে থাকে। তো দেখো 1 2 3 4, 1 এইখানে দেখি 1 2 3 4। ঠিক আছে, এবার হলো, এবার দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন দুদিকে থাকবে। ঠিক আছে, এবার হাইড্রোজেনের শেষ কক্ষে থাকে 1টা করে ইলেকট্রন, তো এইভাবে 1টা করে ইলেকট্রন নিলাম। এবার আমরা কক্ষপথ পূর্ণ করব। হাইড্রোজেনের দুটো নিলেই কক্ষপথ পূর্ণ হয়ে যাবে, K কক্ষপথটা। তাহলে K কক্ষপথ পূর্ণ করার জন্য এই যে হয়ে গেল K কক্ষপথ পূর্ণ। এই হাইড্রোজেনটাও K কক্ষপথ পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এবারে আমাদেরকে কার্বনের K কক্ষপথ পূর্ণ করতে হবে। এই যে হাইড্রোজেনের 1টা রয়েছে, কার্বনের 4টি রয়েছে,
তাহলে কি 4 একে 5, আর এই কার্বন থেকে 3টে নেব, তাহলে আমাদের দেখো কক্ষপথ পূর্ণ হয়ে যাচ্ছে, 8টি করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে আবার একই রকমভাবে এই কার্বনটাও করব। এই কার্বনের যে শেষের যোজ্যতা সেটা হচ্ছে 4, 1 2 3 4, আর হাইড্রোজেনের কাছ থেকে একটা নিলাম 5, আর এই কার্বন থেকে 3টে নেব, তাহলে দেখো 5 আর 3 8টা, তাহলে অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ত্রিবন্ধন দেখলাম। কারণ দেখো এটা 3টে বন্ধন গঠিত হলো। ঠিক আছে, অ্যাসিটিলিনের ক্ষেত্রে হাইড্রোজেনের দেখো কে কক্ষপথ পূর্ণ হলো, 2টো হাইড্রোজেনের আর 2টো কার্বনেরও অষ্টক পূর্ণ করে, মানে 8টি করে ইলেকট্রন নিয়ে এল কক্ষপথ পূর্ণ হলো। তো অ্যাসিটিলিন একটা সময়োজী ত্রিবন্ধন। তো এই যে বই তো রয়েছে, ঠিক আছে, ত্রিবন্ধন নাইট্রোজেন আর অ্যাসিটিলিনের যে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে একটা যৌগ গঠন, ঠিক আছে, নাইট্রোজেন যে গঠিত হচ্ছে ইলেকট্রন জোড় মাধ্যমে সময়োজী ত্রিবন্ধন, তো ওইগুলো বইতেও আছে। এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন তোমরা বাড়িতে নিজে এঁকে প্র্যাকটিস করবে, জোড় মাধ্যমগুলো নিজে করবে। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। বিভিন্ন যে মৌলযৌগগুলি রয়েছে, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, ঠিক আছে, তো অবশ্যই বাড়িতে তোমরা করবে।